খুনি হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে বাংলাদেশের শহীদদের রক্ত বিক্রি করে দিয়েছিল। হেফাজতেরই যদি এখন তালিকা করা লাগে, তাহলে রাষ্ট্রের কাজ কি আপনাদের কাছে জবাব চাই? জুলাই হওয়ার পরও এখনো তার শাপলার বিচার চাওয়ার জন্য শাপলা চত্বরে আসতে হবে কেন? অথচ বাংলাদেশের মিডিয়ার মাফিয়াদের কোনো মুক্তি লাগবে না। দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভি লাইভ টেলিকাস্ট অবস্থায় তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইনসাফ কেমনে কায়েম করতে হয় আপনাদেরকে ক্ষমতা থেকে নামাই আমরা সেটা দেখাবো ইনশাআল্লাহ। শাপলা না হলে কোনোদিন জুলাই হতো না। ফ্যাসিবাদের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাতে কোনো লাঠি না নিয়া, বাংলাদেশের একটা পতাকা নিয়া গ্রামগঞ্জ থেকে বাংলাদেশের সমস্ত জনপদ থেকে গুলির মুখে জীবন দিয়ে বুক চিতিয়ে লড়াই করা শিখিয়েছিল এই শাপলা। আপনি ভাবেন, এই মাত্র আমার কাছে এই ফোনটা দিয়েছে শহীদ ফাহমিনের মা। যেই শহীদ ফাহমিন শহীদ হয়েছে এই জুলাইতে, সে শহীদ হওয়ার পরে তার বুকে একটা রক্তাক্ত কবিতা পাওয়া গিয়েছিল। যেই কবিতাটা লিখে সে শহীদ হয়েছিল, আজকে তার মা খুঁজে তার একটা কবিতা নিয়ে এসেছেন। অনেকে জুলাইয়ের সাথে শাপলার কানেকশন খুঁজে পান না, আর আমার 9-10 ইন্টারে পড়ুয়া একটা বাচ্চাও শাপলার সাথে জুলাইয়ের কানেকশন খুঁজে পায়। হেফাজত গতকালকে বলেছে 92 জন শহীদের তালিকা প্রকাশ করেছে। এই 92 জন নাকি 2000 হবে, এইটা আমরা শাপলার শহীদ আমরা হেফাজতের কাছ থেকে শুনতে চাই না। হেফাজত যদি পারতই, তাহলে এই শহীদ হওয়ার পর হেফাজতের একটা অংশ যারা খুনি হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে বাংলাদেশের শহীদদের রক্ত বিক্রি করে দিয়েছিল, এই শাপলার মালিক শুধু একা হেফাজত নয়, এই শাপলা বাংলাদেশের গণমানুষের, এই শাপলা 18 কোটি বাঙালি মুসলমানের। এই ভাইরা আমার, মুক্তিযুদ্ধ যেরকম আমরা আওয়ামী লীগের হাতে ছেড়ে দেই নাই, এই জুলাই যেরকম একক কোন রাজনৈতিক দলের কাছে ছেড়ে দেই নাই, এই শাপলাও আমরা শুধু হেফাজতের ভাইদের কাছে ছেড়ে দেব না। তারা তাদের মতো বিচার চাইবে, তারা তাদের মতো বলবে, কিন্তু রাষ্ট্রকে বলতে চাই, হেফাজতেরই যদি এখন তালিকা করা লাগে, তাহলে রাষ্ট্রের কাজ কি আপনাদের কাছে জবাব চাই? যেই শাপলা আপনাকে লড়াই করতে শেখালো, আপনি ভাবেন, আজকে এই কথাটা বলে আমরা শেষ করব, আমি শাপলার একজন যোদ্ধা। এই কথা বলতে বাংলাদেশের আজও লক্ষ লক্ষ মানুষের লজ্জা লাগে, ভয় লাগে। কারণ আমরা অনেকগুলো শাপলার শহীদ পরিবারের সাথে কথা বলেছি, তাদেরকে এখানে আনতে চেয়েছি। তারা দুটো কথা বলেছে। প্রথমত বলেছে, শাপলা আমাদেরকে গত 12 বছর একটা খোঁজও নিতে পারে নাই। আমার সন্তানটা শহীদ হয়ে গেছে, আমি যদি ওখানে গিয়ে দাঁড়াই, ভবিষ্যতের বাংলাদেশে আমার বাকি সন্তানটাও যে লাশ হয়ে যাবে না তার গ্যারান্টি আমি পাই না। সুতরাং আমার একটা সন্তান আল্লাহ নিয়ে গেছে, আমি আমার বাকি সন্তানদের জীবন আর ঝুঁকিতে ফেলতে চাই না। দ্বিতীয়ত আর একটা কথা তারা আমাদেরকে বলতে চায়, সরকার আসার পরে, জুলাই হওয়ার পরও এখনো তার শাপলার বিচার চাওয়ার জন্য শাপলা চত্বরে আসতে হবে কেন? আমি রাত 9টা থেকে 10টা পর্যন্ত এখানে আমরা বাইতুল মুকাররমের দিক থেকে মুহুর্মুহু গুলি, আমার ভাইয়েরা হাতে একটা পতাকা ছাড়া কিছু নাই, সমানে পুলিশের দিকে দৌড় দিচ্ছে। আমরা কোন দিকে যাব জানো না। কতক্ষণ পরে দেখলাম একটা ভ্যানে 4টা লাশ এই শাপলা চত্বরে নিয়ে আসা হয়েছে জানাজার জন্য। পুরো মানুষ দিশেহারা। আমি শাপলা চত্বরে শুনি আমার মা বেহুশ হয়ে যাচ্ছে। রাত 9টা 10টা যখন বাজে, আমার বাসা থেকে বললো মায়েরে বাঁচাইতে চাইলে এখান থেকে বের হয়ে তারপরে জানাও। আমি অসহায় হয়ে পড়লাম। সব থেকে অবাক হলো, আমার বাসা রামপুরে যাব, সব জায়গা থেকে ফোন করে বলা হচ্ছে প্রত্যেকটা মৌচা, গ্রামপুরা, মগবাজার, পল্টন, আওয়ামী লীগের গুন্ডারা, ছাত্রলীগের গুন্ডারা সিএনজি থেকে, বাস থেকে মানুষকে চেক করে নামাচ্ছে। যার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, অথবা সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে, তাকে আবার সেখানে বেধড়ক পিটানো হচ্ছে এবং তাকে পিটিয়ে পুলিশের কাছে দেওয়া হচ্ছে। ফজরের পর বিবিসি বাংলা তখন 6:30টায় সকাল এবং 7:30টায় 2টা সকালের প্রোগ্রাম করতো, প্রভাতী এবং প্রত্যুষা নামে। সকাল 6:30টার প্রোগ্রামে বিবিসির কাদের কল্লোল, আজকে তাদের নাম ধরে বলছি কারণ তারা আজকে শাপলা চেনে না, বিবিসির কাদের কল্লোল ফোনে যুক্ত হয়েছেন। কাদের কল্লোলকে বিবিসি বাংলার স্টুডিও থেকে জিজ্ঞেস করা হচ্ছে,
শাপলা চত্বরের কি অবস্থা, কোট আনকোট দায়িত্ব নিয়ে বলছি, অক্ষরে অক্ষরে আমার মনে আছে কাদের কল্যাণ বলছেন, এখানে দাঁড়িয়ে এখন দেখা যাচ্ছে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে যুদ্ধ শেষ হওয়ার পরের মিনিটে যে অবস্থা হয়, শাপলা চত্বরে এখন ঠিক তাই অবস্থা হয়ে আছে। আপনাদেরকে জিজ্ঞেস করি, শাপলা চত্বরের লক্ষ লক্ষ মানুষের হাতে একজনের হাতেও কি একটা গুলি ছিল, পিস্তল ছিল, বন্দুক ছিল? তাহলে এই মানুষগুলোকে এখান থেকে সরানোর জন্য কত লক্ষ বুলেট ছড়ালে এখানে যুদ্ধ অবস্থা তৈরি হতে পারে সেটা আপনাদের কাছে জানতে চাই। বন্ধুরা আমার, তার থেকেও লজ্জা মিডিয়ার ভাইয়েরা আছেন, আপনাদের হাউসকে গিয়ে জিজ্ঞেস করেন আপনারা কি তওবা করেছেন? আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আপনাদের মিডিয়া হাউসকে গিয়ে বললেন এই যে জুলাই কমিশন, গুম কমিশন হয়েছে, সেইখানে অনেক সেনা কর্মকর্তা এসে সাক্ষী দিচ্ছেন, ডিজিএফআই এর কর্মকর্তা এসে সাক্ষী দিচ্ছেন, বলছেন আমাকে দিয়ে হত্যা করানো হয়েছে, আমাকে দিয়ে আয়নাঘরে নির্মম নির্যাতন করা হয়েছে, আমি ট্রমায় চলে গেছি, আমি মুক্তি চাই। খুনিটারও একদিন মানসিক মুক্তি দরকার, অথচ বাংলাদেশের মিডিয়ার মাফিয়াদের কোনো মুক্তি লাগবে না। ভাইরা আমার, লক্ষ লক্ষ মানুষের জীবন নাশ করে দেওয়া হচ্ছে, রক্তের যমুনা বয়ে যাচ্ছে। পরের দিন বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো সহ সবাই লিড নিউজ করছে, হেফাজতের তাণ্ডবে হাজার হাজার গাছ নষ্ট হয়ে গেছে। ভাইরা আমার, গাছ আমরা ভালোবাসি, এদের কাছে একটা গাছের জীবন অনেক, কিন্তু মাদ্রাসা পড়ুয়া গ্রামের কওমি মাদ্রাসার একটা ছোট ছেলের জীবনের 1 পয়সা দাম তাদের কাছে নাই। আমরা জানাতে চাই, পিলখানা, শাপলা এবং জুলাই প্রত্যেক শহীদের রক্ত কিন্তু লাল। আমাদের কাছে কোনো শহীদ পৃথক নয়, গ্রাম আর শহরের শহীদ আলাদা নয়। আপনারা কি করেছেন? এরপরে প্রথম আলো থেকে শুরু করে আরো অনেক মিডিয়া গত 10 বছর 5ই মেতে নিউজ করেছে, এখন পর্যন্ত হেফাজতের তাণ্ডবের বিচার হয় নাই। ভাইরা আমার, আপনি আজকে বাংলাদেশের পত্রিকা দেখেন, আমার দেশ যে স্টোরি ছেপেছে 5ই মে নিয়ে, আর কয়টা দৈনিক সেই স্টোরি ছাপতে সাহস করেছে? কেন? তাদের কি ক্ষমা চাওয়া লাগবে না? তাদের কি মুক্তি লাগবে না? আপনাদের মাধ্যমে স্পষ্ট জানাতে চাই, সরকারকে 2টা কাজ করতে হবে। যেই বিস্ফোরণ মামলাগুলো এই শাপলাকে কেন্দ্র করে হয়েছে, প্রথম আলো থেকে ডেইলি স্টার, অন্যান্য সকল পত্রিকা বলেছে এই তাণ্ডব হয়েছে, তার বিচার হয় নাই। আমরাও দাবি জানাই, হেফাজতের নেতারা যদি এই তাণ্ডব করে থাকে, অনতি বিলম্বে তাদেরকে বিচার করতে হবে। আর যদি সত্য না হয়, তারা যদি তাণ্ডব করে না থাকে, তাণ্ডবের নাম দিয়ে যদি তার সন্তানকে হত্যা করা হয়ে থাকে, তাহলে এই গণহত্যার যারা উস্কানি দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভি লাইভ টেলিকাস্ট অবস্থায় তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। কোন সংবাদপত্রের সাংবাদিক মাহফুজা নামে এখন কি বলছেন? এখন বলছেন বিরুদ্ধে বললে নাকি চাকরি যায়। অদ্ভুত, সরকার মিনিমাম তাকে হস্তক্ষেপ করে নাই। গণহত্যাকারীর পক্ষে নেওয়ার কারণে আমরা জনগণ প্রেসার দিয়েছি, মিডিয়া হাউস তাদেরকে চাকরিচ্যুত করেছে, বলছে সরকার নাকি চাকরিচ্যুত করেছে মাহফুজা নাম সাহেব। এরপরে আমাদের মানব জমিনের সম্পাদক সাহেব, আপনাকে জিজ্ঞেস করতে চাই, দিগন্ত কোন অবস্থান নেয় নাই, শুধু শাপলার গণহত্যা দেখাচ্ছিল, তাও রাত 10টায়। ইসলামিক টিভি দেখাচ্ছিল, তাদেরকে যখন সম্প্রচার অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে, কবে আপনি তার পক্ষে মানববন্ধন করেছেন? এই শাপলার পক্ষে, জনতার পক্ষে দাঁড়ানোর জন্য আমার দেশের কি হয়েছিল আপনাদের মনে আছে? মাহমুদুর রহমানকে দিনের পরে দিন অফিসে অবরুদ্ধ রাখা হয়েছে, আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, আমার দেশের মাহমুদুর রহমানকে 5 বছরের অধিক জেল খাটানো হয়েছে, তার জীবনকে জাহান্নাম বানানো হয়েছে। আপনারা কেউ আমার দেশের পক্ষে দাঁড়ান নাই। এই শাপলা গণহত্যার বিচার না করলে জুলাই কিন্তু বৃথা হয়ে যাবে। সরকারকে বলি, জুলাই নিয়ে কমিশন হয়েছে, পিলখানা নিয়ে কমিশন হয়েছে, শাপলা নিয়ে কমিশন করতে আপনার কিসের লজ্জা? আল্লাহর হস্তে বলেন। আপনি স্পষ্ট করে বলবেন, শাপলার মানুষ গরিব, শাপলার মানুষ শহুরে নয়, তারা প্রান্তিক, তাদের মাথায় দাড়ি টুপি, এই জন্য যদি আপনার সমস্যা হয় তাও বলে দেন যে আমরা তাদের পক্ষে কথা বলতে পারবো না। তাহলে ইনসাফ কেমনে কায়েম করতে হয় আপনাদেরকে ক্ষমতা থেকে নামাইয়ে আমরা সেটা দেখাবো ইনশাআল্লাহ। আপনাদের হাতে, আপনাদের সারা গায়ে পিলখানার রক্ত, শাপলার রক্ত, জুলাইয়ের রক্ত, শত শত হাজার হাজার শহীদের রক্ত। আল্লাহর ওয়াস্তে
জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে অতি দ্রুত শাপলা গণহত্যার তদন্তের জন্য কমিশন গঠন করুন। আমরা হেফাজতের কাছ থেকে শুনতে চাই না, আমরা কোনো পত্রিকার কাছ থেকেও শুনতে চাই না, আমরা সরকারি কমিশনের মাধ্যমে জানতে চাই এইখানের নিরীহ মানুষগুলোকে হত্যা করবার জন্য কত লক্ষ বুলেট ছুরি ফেলা হয়েছিল। আর একটা কথা ভাই, এইখানে যে গুলিগুলো চালানো হয়েছে সেটা তো আর্মির, র্যাবের, বিডিআর এর, পুলিশের, তাহলে সেই হিসাব আছে এখন সরকারের কাছে। সরকারকে বলতে হবে এই সাপ্লাই একটা গুলিও চালানো হয় নাই, অথবা বলতে হবে কত লক্ষ গুলি বুলেট এখানে চালানো হয়েছে।